আজকের গল্প অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আনন্দমেলা পূজাবার্ষিকী 1414 থেকে গল্পটি নেওয়া হয়েছে। গল্প পাঠে শয়তান। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন বিদ্যাধরী নদীর ধারে বটতলায় বসে ভুট্টা খাচ্ছিল। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, দুজনেরই কাজ নেই। শঙ্কাহরণের খানিকটা জমি ছিল, সেটা মহাজনে নিয়ে নিয়েছে। বিপদভঞ্জন কুমোরের কাজ করত, সেই ব্যবসা চলছে না। একটু আগে গদাধরবাবুর বাড়িতে কায়দা করে ঢুকে পড়েছিল দুজনে। আজ গদাধরবাবুর মেয়ের বিয়ে, রাতে বড় ভোজ। কিন্তু মেলা আত্মীয় কুটুম্ব আর কাজের লোকের জন্যে দুপুরেও ঢালাও ব্যবস্থা। তারা ভেবেছিল ভিড়ের মধ্যে মিলেমিশে ভোজে বসে যাবে। তা বসেও ছিল, কিন্তু হঠাৎ নদের চাঁদ আর কানাই বাঁশি তাদের দেখে চিল চেঁচানি চেঁচাতে লাগলো। এই, এরা তো কাজের লোক নয়, এরা তো উটকো লোক, ঢুকে পড়েছে খাওয়ার লোভে, বেরো বেরো। দুই একজন দয়ালু লোক থাক না থাক না বলেছিল বটে, কিন্তু বাদবাকি সবাই খাপ্পা হয়ে এমন হুড়ো লাগালো যে পালানোর পথ পায়নি তারা। ভুট্টা শেষ হয়ে এসেছে, দুজনে বসে বসে কথা কইছে। তাদের কথারও বিশেষ মাথামুন্ডু নেই। শঙ্কাহরণ দুঃখ করছিল। বুঝলি বিপদ, লেখাপড়া শিখলে বোধহয় কিছু সুবিধে হতো। বিপদভঞ্জন বলল, কথাটা আমিও ভাবি, তবে কিনা লেখাপড়া হলো ভারী জিনিস। মাথায় সেঁদলে মাথাটার বড্ড ওজন বেড়ে যায়। ক্লাস 2-তে ওঠার পর রোজ স্কুল থেকে ফেরার সময় আমার মাথা টাল খেত। দূর বোকা, তাহলে গোপী পণ্ডিত, নরহরি মাস্টার, সুদাম তর্কলঙ্কার চলে ফিরে বেড়াচ্ছে কি করে? তুই তো মোটে 2, আমি তো 3 টপকে প্রায় 4-এ উঠে গিয়েছিলাম আর কি। শ্যামাপদ স্যার কাছে ডেকে আদর করে বললেন, সবাই 4-এ উঠে গেলে 3 যে একেবারে ফাঁকা হয়ে যাবে বাপ। বাছা বাছা কয়েকজনকে রেখে দিচ্ছি আর কি। তুইও আর 1 বছর ঘষ টান দে। ক্লাস 3 তোকে ছাড়তে চাইছে না, শুনে বুঝলুম কেন ফেল মেরেছিল। অথচ ফেল মারার কথা নয়। শ্যামাপদ স্যারের জন্যে কী না করেছি বল। তাঁর হারানো গরু খুঁজে এনে দিয়েছি, তাঁর মায়ের জন্যে গঙ্গা মাটি জোগাড় করে এনে দিয়েছি, তাঁর ফুটো ঘটি গঞ্জ থেকে ঝালাই করে এনেছি। বিপদভঞ্জন আড়মোড়া ভেঙে বলল, জেগে থাকলেই ঝামেলা, ওর চেয়ে পড়ে পড়ে ঘুমোলে সময়টা বেশ কেটে যায়, খিদে ভাবটাও থাকে না। শঙ্কাহরণ হঠাৎ উত্তেজিত হয়ে বলল, ওটা কি ভেসে যাচ্ছে বলতো, মরা নাকি? বিপদভঞ্জন উদাস গলায় বলল, তা হবে, গরিবেরা তো পয়সার অভাবে দাহ করতে পারে না, অমনি ভাসিয়ে দেয়। তেমন মনে হচ্ছে না, গায়ে জামা কাপড় আছে, চল তুলি। তুলে কি হবে? আরে বেঁচেও তো থাকতে পারে, জলে পড়ে গেছে হয়তো। দূর দূর, ভালো করতে গিয়ে কোন ফ্যাসাদে পড়তে হয় কে জানে। আমাদের কপাল তো ভালো নয়। আহা, ধর্ম বলে তো একটা ব্যাপার আছে নাকি? গামছাখানা কোমরে বেঁধে নে, দুপুরে স্নানটাও হয়ে যাবে এই তালে। বিদ্যাধরী এমনিতে বড় নদী নয়, তবে বর্ষার জল পেয়ে এখন তার বিশাল চেহারা। স্রোতও মন্দ নয়। লোকটা মাঝগাং বরাবর বেশ তোড়ে ভেসে যাচ্ছিল। তবে কিনা শঙ্কাহরণ আর বিপদভঞ্জন দুজনেই পাকা সাঁতারু। তারা জলে নেমে ভাসন্ত মানুষটার পিছু নিল। মাইলটা গেলে বিদ্যাধরীর একটা ঘূর্ণি স্রোত আছে, তাতে পড়লে রক্ষে নেই। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন প্রাণপণে জল কেটে ঘূর্ণির আগেই লোকটাকে ধরে ফেলল। তারপর টেনে আনলো ডাঙায়। যে জায়গায় তারা লোকটাকে জল থেকে তুলল সে ভারী নির্জন জায়গা, পাশেই শ্মশান ঘাট। লোকটাকে ঘাসে উপুর করে শুইয়ে দুজনে খানিক দম নিল। বিপদভঞ্জন বলল, এত হাঁপ ধরছে কেন বলতো? এ নদী তো আমি দিনে 14 বার এপার করতে পারি। আরে পেটে দানা পানি না থাকলে দম আসবে কোথা থেকে? খানিকক্ষণ জিরিয়ে হাঁপটা একটু কমলে বিপদভঞ্জন বলল, বেঁচে আছি কিনা দেখেছিস? মনে হচ্ছে না, খাটুনি বোধহয় বৃথাই গেল। একটু ডলাই মালাই করে দেখবি নাকি?
উপুড় হয়ে পড়ে থাকা লোকটার বয়স বেশি না, 30-এর নিচেই। পরনে বেশ ভালো একখানা প্যান্ট, গায়ে সিল্কের হাফ হাতা পাঞ্জাবি। গায়ের রংটা ফর্সা, মুখে দাড়ি গোঁফ আছে, বেশ লম্বা আর চিপচিপে। বিপদভঞ্জন বলল, দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে রে। হুম। দুজনে মিলে লোকটার পিঠে কিছুক্ষণ ডলাই মলাই করলো। চাপ খেয়ে হঠাৎ লোকটার মুখ দিয়ে ভক ভক করে জল বেরোতে লাগলো। বিপদভঞ্জন বলল, কি মনে হচ্ছে রে? প্রাণের লক্ষণ দেখি না, তবে আর একটু চেষ্টা করে দেখলে হয়। কপাল ভালো থাকলে বেঁচে যেতেও পারে। হাতে দামি ঘড়ি আছে, দেখেছিস? দেখেছি। পাঞ্জাবিতে সোনার বোতাম, প্যান্টের বাঁ পকেটে মানি ব্যাগও আছে মনে হচ্ছে। যদি না বাঁচে তবে এসব কাকে ফেরত দেবো বলতো? তা জানি না, তবে বোধহয় থানায় জানানোর নিয়ম আছে। ও বাবা, তাহলে আমাদেরই ধরে ফাটকে পুরবে। তাও বটে। তাই তো বলছিলাম, ভেসে যাচ্ছিল তাই যেত। খামোকা উটকো লোকের ঝামেলা ঘাড়ে নিলি। দাঁড়া দাঁড়া, একটা শ্বাস ফেলার মতো শব্দ হলো যেন। গলার কাছটা দেখ তো, শিরা দপদপ করছে কিনা। বিপদভঞ্জন দেখে বলল, মনে হলো একটু যেন কাঁপছে মাঝে মাঝে, তবে মনের ভুলও হতে পারে। করালি ডাক্তারকে একটা খবর দিতে পারলে হতো। করালি ডাক্তার আসবে কেন? কি দায় পড়েছে? দূরে মাঠের মধ্যে একটা লোক ইঁট দিয়ে গরুর খোঁটা পুঁতছিল। সে এবার এগিয়ে এলো। পরনে হেঁটো ধুতি, খালি গা, কালো রোগা মাঝবয়সী একটা লোক। খানিকক্ষণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ডটা দেখে হঠাৎ বিজ্ঞের মতো বলল, ওরে বাপু, খুন খারাপি করার একটা রীতি আছে তো? এই ভরদুপুরে লোকালয়ে 5টা লোকের চোখের সামনে ওভাবে মানুষ মারতে হয়? শঙ্কাহরণ আর বিপদভঞ্জন ভোরকে গিয়ে বলল, কে বলল খুন খারাপি করেছি? আহা, ওসব কি বলতে হয়? কবুল করার মতো আহাম্মক তো আর তোমরা নও। তা কত পেলে টেলে? মোটা দাম মেরেছো তো? বিপদভঞ্জন বিরক্ত হয়ে বলল, শুনলি তো শঙ্কু, কি বলেছিলাম? এই তো ফ্যাসাদ বাঁধল। শঙ্কাহরণ বলল, কিসের খুন খারাপি মশাই? জলে ডোবা একটা লোককে রক্ষা করার চেষ্টা করছি। তাই বলো, জলে ডুবিয়ে মেরেছো? তো মেরেই যখন ফেলেছো তখন আর কি করা। তবে কিনা এই চৈতন্যপুর জায়গাটা কিন্তু খুব খারাপ। লোকে টের পেলে প্রাণ হাতে করে বেরোতে পারবে না। শঙ্কাহরণ বিরক্ত হয়ে বলল, কি মুশকিল! এটা মোটেই খুন খারাপির ব্যাপার নয় মশাই। যান তো, নিজের কাজে যান। লোকটা বড় বড় দাঁত দেখিয়ে মিচকে একটা হাসি হেসে বলল, যেতে বলছো? তা না হয় গেলাম, কিন্তু বন্দোবস্তটা কীরকম হবে? বন্দোবস্ত? কিসের বন্দোবস্ত মশাই? বুঝলে না? আমার মুখ যদি না খোলাতে চাও তাহলে 1,000 টাকা হাতে গুঁজে দাও, তারপর যা খুশি করো। এ মুখে একদম কুলুপ মেটে যাবে। আমাদের মাথায় অত বুদ্ধি নেই মশাই যে প্যাঁচের কথা বুঝবো। আমাদের ট্যাঁকে মালকড়ি নেই, আমরা হাবাতে লোক। আহা, তোমাদের না থাক, মরা লোকটার পকেটে তো একটা মানি ব্যাগ উঁচু হয়ে আছে দেখছি। হাতে দুটো আংটি, গলায় সোনার চেন। তা সেসব মিলিয়ে 10-20 হাজার মেরেছো ভায়া। 1,000 টাকা কি বেশি হলো? খুনের কেস বলে কথা। শঙ্কা আর বিপদ এতক্ষণ আংটি আর চেন লক্ষ্য করেনি, এবার করল। বিপদভঞ্জন মুখ শুকনো করে বলল, কি হবে রে শঙ্কু? দুজনের মধ্যে শঙ্কাহরণের একটু সাহস টাহস আছে, বুদ্ধিও ছিল এক সময়। ছেলেবেলায় মাথায় অনেক বুদ্ধির ঝিকিমিকি খেলত, ফন্দি ফিকিরও আসতো, কিন্তু চর্চার অভাবে এখন মাথাটা কেমন বোঁদা মেরে গেছে। সারাদিন খিদের চিন্তা করলে মানুষের মগজ পেটে নেমে বসে থাকে। আজ বুদ্ধিটাকে সে চাগিয়ে তোলার চেষ্টা করতে করতে নিপাট ভালো মানুষের মতো মুখ করে বলল, আপনাকে 1,000টা টাকা দেয়া তেমন শক্ত নয় বটে, তবে কথা কি জানেন, অন্যের টাকা দান খয়রাত করাটা তো ন্যায্য কাজ নয়। কেমন কি না বৃন্দাবন দাদা? লোকটা খ্যাঁক করে উঠল, বৃন্দাবন দাদা? বৃন্দাবন দাদাটা আবার কে? চৈতন্যপুরের বৃন্দাবন দাদাকে কে না চেনে? প্রাতঃস্মরণীয় মানুষ আপনি। কথা ঘোরানোর চেষ্টা করো না বাপু। বৃন্দাবন টিন্দাবন কেউ এখানে নেই। আমি হলুম ক্যামাক্কাচরণ দাস।
এ গাঁয়ে 14 পুরুষ ধরে বসবাস, সবাই এক ডাকে চেনে। তা ও কথাটা কি বললে? অন্যের টাকা না কি যেন? ওরে বাপু, মানুষ পটল তুললে আর তার কিছু থাকে? তার টাকা তখন আর 5 জনেই লুটোপুটে খায়। শঙ্কাহরণ ভারী কাঁচুমাচু হয়ে বলল, পটল তোলা বাবুর কথা হচ্ছে না মশাই, হচ্ছে বাটু পরিহার মশাইয়ের কথা। পরিহার মশাই যদি শোনেন যে তার হকের টাকা থেকে আপনাকে ভাগ দিতে হয়েছে, তাহলে কি আমাদের হাড়গোড় আস্ত রাখবেন? লোকটা ভড়কে গিয়ে বলল, পরিহারের কথা উঠছে কেন? উঠবেই তো, আমরা তাঁর দলেরই লোক কিনা। লোকটা একটু হাঁ করে থেকে বললে, বাটু পরিহারের লোক? সে কথা আগে বলবে তো। আরে গুজ্জ কথা 5 জনকে বলে বেড়ানো কি ভালো? আপনার চাপাচাপিতে বলে ফেলতে হলো। তা বাপু, পরিহার মশাইকে আমার নমস্কার জানিও। যা করছো করো, কেউ কিচ্ছু বলবে না। লোকটা তাড়াতাড়ি হাঁটা দিয়ে কয়েক পা গিয়ে ফের ফিরে এলো। ভারী অমায়িক গলায় বলল, বুঝলে বাপু, বুড়ো হয়েছি তো, ভীমরতিই হবে। এখন মনে পড়েছে, আমার নামটা বৃন্দাবন ঘোষই বটে। দিদিমা রেখেছিলেন, বুঝলে তো। ওই বৃন্দাবন ঘোষই থাকুক, কেমন? যে আজ্ঞে, যা বলবেন আপনি। ক্যামাখ্যা বা বৃন্দাবন হনহন করে হেঁটে লহময় মাঠ পার হয়ে গেলে বিপদভঞ্জন বলল, বাটু পারিহারটা আবার কে রে? সে আছে, সব জায়গাতেই একটা করে মানুষ মুসল থাকে। ছিনতাই করে, খুন খারাপি করে, তোলা নেয়, মাথা ফাটায়, ঠ্যাং ভাঙে। এই তল্লাটের মুসল হলো বাটু পরিহার। আমাদের অঘরগঞ্জে যেমন গোপাল গুচ্ছাইত, শীতলা বাজারে তেমনি ল্যাংড়া সানাই, আবার রাধিকাপুরে হলো ন্যাড়া শিবু। বিপদভঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওরকম একটা কিছু হতে পারলেও বেশ ভালো হতো রে। আরে মাংসের মশলা কি আর শুক্তোয় খাটে? আমরা ওরকম হতে গেলে হিতে বিপরীত হবে। এখন এই লোকটাকে নিয়ে কি করা? দেখা যাক, আর একটু চেষ্টা করে। জ্ঞান না ফিরলে জলেই ফেলে দিতে হবে। আরও আধ ঘন্টা যত রকম প্রক্রিয়া জানা ছিল সবই কাজে লাগালো তারা। খুব ধীরে ধীরে অবশেষে শ্বাস পড়তে শুরু করলো। নাড়ি ক্ষীণ হলেও চালু হলো। বুকে ধুকপুকুনি হতে লাগলো এবং আরও খানিকক্ষণ পরে শেষে লোকটা চোখও মেলল। তবে চোখের দৃষ্টি ঘোলাটে, ফ্যালফেলে চাউনি। বিপদভঞ্জন ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? লোকটা জবাব দিতে পারল না বটে, তবে চোখ পিটপিট করতে লাগলো। শঙ্কাহরণ মস্ত শ্বাস ফেলে বলল, যাক, বেঁচে আছে। তা তো হলো, কিন্তু একে নিয়ে এখন করবি কি? অঘরগঞ্জ পর্যন্ত যদি নিয়ে যেতেও পারি, তবে থাকবে কোথায়? আমাদের কুঁড়ে ঘরে কোনো রকমে রাখতে পারি বটে, কিন্তু খাওয়াবো কি? আমাদেরই পেট ভাতের জোগাড় নেই। শঙ্কাহরণ ওরফে শঙ্কা বলল, অত আগ বাড়িয়ে ভাবছিস কেন? লোকটার চেহারা দেখছিস না? আমাদের মতো এলেবেলে লোক নয়। গাঁয়ে নিয়ে গিয়ে হাজির করলে গাঁয়ের লোকই ব্যবস্থা করবে। একটু সুস্থ হলে নিজের জায়গায় ফিরে যাবে। বড় জোর একটা রাত। তা অবশ্যই ঠিক। ও মশাই, উঠে বসতে পারবেন? এখানে পড়ে থাকলে তো চলবে না। লোকটা কিছু বুঝতে পারলো বলে মনে হলো না, তবে দৃষ্টিতে যেন একটু নজর এলো। তাদের দিকে চেয়ে দেখলো একটু, খুব দুর্বলভাবে যেন উঠে বসারও চেষ্টা করলো। দুজনে দুধার থেকে সাবধানে ধরে বসালো তাকে। লোকটা বসে রইল, পড়ে গেল না। দাঁড়াতে চেষ্টা করুন তো, চেষ্টা করলে পারবেন। 2-3বারে হলো না বটে, কিন্তু চতুর্থবারের চেষ্টায় লোকটা উঠে দাঁড়ালো এবং একটু পরে দুর্বল পায়ে একটু হাঁটতে শুরু করলো। বিপদভঞ্জন বলল, এই তো পেরেছেন। এই মাঠটুকু পেরোলেই গরুর গাড়ি পেয়ে যাব। লোকটা এ পর্যন্ত একটাও কথা কয়নি, এখনো কোনো জবাব দিল না। ও শঙ্কু, কথা কইছে না কেন রে? মাথাটা এখনো ভালো কাজ করছে না। বেশিক্ষণ ডুবে থাকলে যেন কী সব গন্ডগোল হয় মগজে। কোথায় নিয়ে তুলবি বলতো?
যেতে যেতে ভাববো, করালি ডাক্তারের কাছে নিয়ে হাজির করলে হয় না? লোকটা বিটকেল বটে, কিন্তু মনটা ভালো। যদি তাড়া করে, কাউকে তাড়া করে বটে, কিন্তু তোকে বা আমাকে তো করেনি। বরং বাগানের জঙ্গল সাফ করতে, পুকুরে পানা তুলতে বা সুপুরি আর নারকেল পাড়তে আমাদেরই তো ডেকে পাঠায়। কিন্তু নতুন লোক দেখলে বিগড়ে যেতে পারে। তবে বলছিস যখন, করালি ডাক্তারের কাছেই চল। পসার নেই বটে, তবু ডাক্তার তো ওষুধপত্র দিয়ে মানুষটাকে চাঙা করে তুলতে পারে। জ্যোতিষী হিসেবে জটেশ্বর ঘোষালের খুবই নামডাক। গণনা করে যা বলেন টলেন একেবারে অব্যর্থ। ফলবেই কি ফলবে। তবে তার মধ্যেও একটু কথা আছে। ফলে বটে, তবে উল্টো রকমে। এই যেমন পরীক্ষার ফল বেরোবার আগে কাঁচুমাচু মুখে পালবাড়ির ছোট ছেলে ফটিক এসে বলল, জ্যাঠামশাই, হাতটা একটু দেখে দেবেন, রেজাল্টের জন্য বড় ভয় হচ্ছে। জটেশ্বর গম্ভীর মুখে খুব ভালো করে ফটিকের হাত দেখলেন, অনেক হিসেব নিকেশ করলেন। তারপর ভুরু কুঁচকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, না রে, এবারটায় হবে না। শুনে ফটিক লাফিয়ে উঠে দুপাক তুর্কি নাচ নেচে মেরে দিয়েছি, মেরে দিয়েছি বলে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে গেল। এবং রেজাল্ট বেরোবার পর বাস্তবিকই দেখা গেল ফটিক বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেছে। নবারুণ ক্লাবের ফুটবল ক্যাপ্টেন গত 2 বছর ধরে আন্তঃজেলা ফুটবলের শিল্ডে জিততে না পারায় একদিন জটেশ্বরের কাছে এলো। বলল, কাকামশাই, এবারও কি শিল্ডটা আমাদের ভাগ্যে নেই? জটেশ্বর ফের গণনায় বসলেন। অখণ্ড মনোযোগ দিয়ে ক্লাবের জন্ম মুহূর্ত থেকে একটা ঠিকুজিও বের করে ফেললেন এবং বললেন, শিল্ড এবারও তোদের কপালে নেই। সেই খবর শুনে ক্লাবে সে কি উল্লাস! হিপ হিপ হুররে, জিন্দাবাদ ইত্যাদি ধ্বনির সঙ্গে রসগোল্লা বিতরণও হয়ে গেল। শেষ অবধি নবারুণ ক্লাব শিল্ড জিতেছিল। গণেশবাবুর সেবার যায় যায় অবস্থা। ডাক্তার ভরসা দিচ্ছে না, উইল টুইল করে ফেলেছেন। একদিন জটেশ্বরকে ডাকিয়ে এনে বললেন, বাপু জটেশ্বর, কোষ্ঠীটা একটু ভালো করে দেখো তো, মৃত্যুযোগটা কি এগিয়ে এলো? জটেশ্বর কোষ্ঠী নিয়ে বসে গেলেন। বিস্তর ক্যালকুলেশনের পর মাথা নেড়ে বললেন, না গণেশ খুঁড়ো, মৃত্যুযোগ তো দেখছি না। শুনে গণেশবাবুর মুখ শুকনো, বাড়িতে কান্নার রোল উঠল। গণেশবাবু ক্ষীণ গলায় বললেন, একটু ভালো করে দেখো হে, অনেক সময় দৃষ্টিগুলো ঘাপটি মেরে থাকে। খুঁজে দেখো লুকোছাপা করে কোনো কোনায় ঘুপচিতে গা ঢাকা দিয়ে আছে কিনা। ডাক্তার যে জবাব দিয়ে গেছে। জটেশ্বর ফের হিসেব নিয়ে বসলেন এবং ঘণ্টাখানেক গলদঘর্ম হয়ে অবশেষে বললেন, হ্যাঁ খুঁড়ো, একটা মঙ্গল আর রাহুর অবস্থানের যোগ পাচ্ছি বটে। তাহলে তো সামনের পূর্ণিমাতেই। গণেশবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাড়িতেও ভারী আনন্দের লহর বয়ে গেল এবং গণেশবাবু আজ সকালেও অভ্যাস মতো 4 মাইল প্রাতঃভ্রমণ করেছেন। আর এই জন্যেই জটেশ্বরের নাম ডাক। অন্য জ্যোতিষীরা 10টা ভবিষ্যৎবাণী করলে 2-4টে মিলে যায়, কিন্তু জটেশ্বরের 10টার মধ্যে 10টাই ভুল হয়। এই জন্যই শুভ কাজের আগে জটেশ্বরের কাছে গিয়ে লোকে হাত বা কোষ্ঠী দেখিয়ে নেয়। যদিও জটেশ্বরকে দেখলেই করালি ডাক্তার তেলে বেগুনি জ্বলে ওঠেন, তবু প্রতিদিন বিকেলের দিকটায় জটেশ্বরের একবার করালি ডাক্তারের বাড়িতে 1 কাপ চা খাওয়া চাই। কারণ করালির বাড়ির চা অতি বিখ্যাত। যেমন সুগন্ধ তেমনি স্বাদটা অনেকক্ষণ জিভে লেগে থাকে। আজ করালি ডাক্তারের বাড়িতে গিয়ে হাজির হতেই করালি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তুমি তো একটা খুনি, তোমার ফাঁসি হওয়া উচিত। জটেশ্বর বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে চেয়ার টেনে বসতে বসতে বললেন, আহা, সে হবেক্ষণ, অত তাড়াহুড়ো কিসের? আমার গলাও আছে, ফাঁসির দড়িও পালিয়ে যাচ্ছে না। বলি, হয়েছেটা কি? কি হয়নি? আমার রুগী গোপীবল্লভ বাবুকে যে তুমি খুন করেছো সেটা কি জানো? খুন হয়েছেন বুঝি? যাক, কানাঘুষো শুনেছিলাম বটে, এই তোমার কাছে পাক্কা খবর পেলাম। কানাঘুষো শুনেছিলে? কিসের কানাঘুষো? ওই যা সবসময় শোনা যায় আর কি। ওই লোকে ফিসফাস করছে,
করালি ডাক্তারের ভুল চিকিৎসায় গোপীবাবুর প্রাণটা বেঘরে গেল। করালি মারমুখো হয়ে আস্তিন গুটিয়ে তেড়ে ফুঁড়ে উঠতে যাচ্ছিলেন, কিন্তু আস্তিন গুটোতে গিয়ে দেখেন তার গায়ে জামা নেই, শুধু একটা স্যান্ডো গেঞ্জি। আর স্যান্ডো গেঞ্জির আস্তিন গুটানো যে ভারী শক্ত কাজ, এ কে না জানে। তিনি দাঁত কড়মড় করে বললেন, যারা ও কথা বলে তাদের জিভ টেনে ছিঁড়ে নিতে হয়। তাদের নাম বলো, আমি তাদের ব্যবস্থা করছি। জটেশ্বর আদুরে গলায় বললেন, তুমি যে গুন্ডা প্রকৃতির লোক এ কথা সবাই জানে। এখন আসল কথাটা ভেঙে বলো তো। তুমি পরশুদিন গিয়ে গোপীবাবুকে বলে আসনি যে নরহরি চাকলাদারের সঙ্গে তার যে 5 লাখ টাকার সম্পত্তি নিয়ে মামলা চলছে তাতে তিনি নির্ঘাত জিতবেন, বলনি? জটেশ্বর অবাক হয়ে বললেন, বলেছি বই কি, গুনে দেখলুম, একেবারে জলবত্তরলং ব্যাপার। মামলায় জিত কেউ আটকাতে পারবে না। তুমি কি জানো যে তোমার ভবিষ্যৎবাণী শুনে উনি রাতে হার্ট অ্যাটাক হয়ে মারা যান? কেন, মামলায় কি গোপীবাবুর জেতার ইচ্ছে ছিল না? খুব ছিল, কিন্তু তোমার ফোরকাস্ট শুনে উনি বুঝলেন যে জেতার কোনো আশাই নেই, আর তাই টেনশনে হার্ট অ্যাটাক। অতি উচ্চাঙ্গের একটা হাসি হেসে জটেশ্বর বললেন, হা 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 হা। তাহলে কি বলতে চাও, লোকে আমাকে উল্টো বোঝে? না, লোকে তোমাকে ঠিকই বোঝে, আর তাই উল্টো করে ধরে নেয়। তুমি কি জানো যে তুমি একজন ধাক্পাবাজ? তুমি না জানলেও ক্ষতি নেই, লোকে জানে। জটেশ্বরের বিচলিত হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। মুখে ভারী মিষ্টি একটু হাসি। মিষ্টি করে বললেন, মুখে যাই বলো করালি, মনে মনে তুমি আমাকে শ্রদ্ধা করো আমি তা জানি না। করালিবাবু হাঁ হয়ে গেলেন, তারপর স্তম্ভিত গলায় বললেন, শ্রদ্ধা তোমাকে? জটেশ্বর মৃদু মৃদু হেসে বললেন, তুমি দুর্মুখ বটে, ডাক্তার হিসেবেও অচল, তবে লোকটা তো আর খারাপ নও। সেই 20 বছর আগে যখন তুমি এখানে এসে থানা গেড়ে বসলে, তখন তোমাকে বলেছিলুম কি না, ওহে করালি, প্রথমটায় তোমার খুব পসার হবে ঠিকই, তবে রাখতে পারবে না। কথাটা পড়লো কি না দেখলে তো? ধাপ্পাবাজিরা জায়গা পেলে না। তোমাকে আমি কোশমিনকালে হাত দেখাইনি, কোষ্ঠী বিচারও তোমাকে দিয়ে করাইনি, তোমার আগড়ম বাগড়ম কথাকে পাত্তাও দিইনি। আর পসার কমেছে তোমাকে কে বলল? এখনও মরণাপন্ন রুগীর জন্য সবাই আমার কাছে সেই ধর্ণা দেয়। আহা, চটো কেন ভায়া? আমিও তো সর্দি কাশি বা জ্বর জারি হলে অনিচ্ছে সত্ত্বেও ক্ষমা ঘেন্না করে তোমার ওষুধ কয়েকবার খেয়েছি। তাতে কাজ না হলেও বন্ধুকৃত্য বলেও তো একটা কথা আছে নাকি? কিন্তু সেই যে বনবিহারী ঘোষের সান্নিপাতিকের সময় তুমি তাকে ঘাড় ধরে নিয়ে গিয়ে পুকুরের জলে চোবালে, তারপর পুকুর থেকে তুলে গায়ে ফুটন্ত গরম জল ঢাললে, ফের পুকুরে ডোবালে, ফের তুলে গরম জল ঢাললে, ও কাজটা তোমার মোটেই ঠিক হয়নি। তা তুমি কি বুঝবে? বনবিহারীর টাইফয়েড এমন জটিল হয়ে দাঁড়িয়েছিল যে বাঁচার কথাই নয়। ওই অল্টারনেটিভ বাদ দেওয়ায় প্রাণে বেঁচে যায়। বনবিহারী রাজি হচ্ছিল না বলে তাকে প্রাণে বাঁচাতে একটু জুলুম করতে হয়েছিল, এই যা। তা বটে, তবে প্রাণে বাঁচলেও বনবিহারী সেই থেকে তোমার মুখদর্শন করা বন্ধ করেছে, তা জানো। তারপর ধরো খগেন হাওলাদার, যে ঘড়ি ধরে ওষুধ খায়নি বলে তুমি তার গলা টিপে ধরেছিলে। খগেনের জিভ বেরিয়ে যায়, আর একটু হলেই তুমি খুনের দায়ে পড়তে। খগেন অতি বজ্জাত, হাই সুগার হওয়া সত্ত্বেও সে লুকিয়ে রসগোল্লা খেত। গলা টিপে ধরায় সে ভয় খেয়ে মিষ্টি ছেড়েছে, তাতে তার মঙ্গলই হয়েছে। তা হয়তো হয়েছে, কিন্তু খগেন যে তোমার নামে পুলিশে রিপোর্ট করেছিল তাও তো আর মিথ্যে নয়। তারপর ধরো উপেন দাস, তার কোষ্ঠকাঠিন্যের জন্যে তুমি তাকে গ্লিসারিন সাপোজিটারি দিয়েছিলে। দোষের মধ্যে সে জিজ্ঞেস করেছিল দিনে কটা করে খেতে হবে। তাতে খাপ্পা হয়ে তুমি তাকে এমন তাড়া করেছিলে যে সে ছুটে গিয়ে বিদ্যেধরীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচায়। কাজটা কি উচিত হয়েছিল হে করালি? লোকে কি আর সাধে বলে করাল ডাক্তার? ডাক্তারের কাজ হলো ছলে বলে কৌশলে রোগীর প্রাণ রক্ষা করা। শুধু নিদান লিখে দিয়ে পকেটে পয়সাটি পুড়লে ডাক্তারি হয় না। রোগী ওষুধ ঠিকমতো খেলো কি না, পথ্যিতে গণ্ডগোল করলো কি না, সেটা দেখাও ডাক্তারের কর্তব্য। লোকে আমাকে অপছন্দ করতে পারে,
কিন্তু কেউ কখনো বলতে পারবে না যে করালি ডাক্তার পয়সা নিয়ে মিথ্যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে বা স্যাম্পেল ওষুধ বাজারে বিক্রি করেছে। তুমি ভালো লোক হলেও হতে পারো, কিন্তু ভদ্রলোক মোটেও নও। ভদ্রলোক কি কখনো গুন্ডামি করে বেড়ায়, নাকি লোকের ওপর হামলা করে? আচ্ছা, নবকিশোরের দোষটা কী ছিল বলো? তোমার চেম্বারে বসে সে বিনোদ ডাক্তারের প্রশংসা করছিল, তাতে দোষটা কি? সে মুখ ফসকে বলে ফেলেছিল, দেশটা তো জালি ডাক্তারে ভরে গিয়েছে, তার মধ্যে বিনোদ ডাক্তার যেন বাতিঘর। কিন্তু মিছে কথাও বলেননি। বিনোদ অতি সজ্জন, অমায়িক, ডাক্তারও ভালো। আর তুমি কি করলে? এই কথাটা শুনে খেপে গিয়ে নবর গলার চাদর ধরে মুচড়ে কি ঝাঁকুনিটাই দিচ্ছিলে। ঘাড় মোটকে মরেই যেত। অন্য লোকেরা এসে তোমার হাতে পায়ে ধরে তাকে বাঁচায়। ও তুমি বুঝবে না, নব ইচ্ছে করে ওসব বলছিল, অতি উচ্চাঙ্গের বদমাস। এই সময় করালি ডাক্তারের স্ত্রী সুরবালা 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকে বললেন, আচ্ছা, দুটো লোক এক নাগাড়ে 20 বছর ধরে কি করে ঝগড়া করতে পারে তা আমাকে বুঝিয়ে বলবেন? ঝগড়ার বহর দেখে তো আমি রোজ ভাবি, এবার বোধহয় দুজনে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। ও মা, কোথায় কি! পরদিনই দেখি দুজনে আবার কোমর বেঁধে ঝগড়া করতে বসে গিয়েছে। এত ঝগড়া, তবু দেখি দুজনে দুজনকে একদিনও না দেখে থাকতে পারেন না। করালি ডাক্তার গম্ভীর মুখে বললেন, ওরকম একটা ধাপ্পাবাজ 2 নম্বরই লোকের মুখ দেখলেও পাপ হয়। হায়া লজ্জা নেই কি না, তাই বিনে পয়সায় চা খেতে আসে। সুরবালা রাগ করে বললেন, ছি, ও কথা বলতে আছে? ঠাকুরপো জ্যোতিষী করেন বটে, কিন্তু কারোর কাছে থেকে পয়সা নেন না। আর চায়ের খোঁটা দিচ্ছ? ঠাকুরপোর বাড়িতে ভালো পদ রান্না হলে, পিঠে পায়েস হলে যে বাটি ভর্তি করে নিজে বয়ে এসে দিয়ে যান, সেটা বুঝি কিছু নয়? করালি অত্যন্ত গম্ভীর মুখে একটা তাচ্ছিল্যের দিয়ে চুপ করে গেলেন। সুরবালা বললেন, আপনি কিছু মনে করবেন না ঠাকুরপো। মৃদু হেসে অতি মোলায়েম গলায় জটেশ্বর বললেন, অন্যরকম হলেই মনে করতুম বৌঠান। বাঘের গায়ে যদি মোটকা গন্ধ না থাকে, ষাঁড় যদি লাল রং দেখে তেড়ে না আসে, গরিলা যদি নিজের বুকে থাবড়া না মারে, তাহলেই চিন্তার কথা। তেমনি করালি যদি হঠাৎই ভদ্রলোক হয়ে ওঠে, তাহলে তাকে করালি বলে চেনা যাবে কি? সুরবালা হেসে চলে গেলেন। করালি ডাক্তার দাঁত কড়মড় করে বললেন, আমার বাড়ির লোকের আশকারা পেয়েই তোমার আসপদ্দা দিনে দিনে বাড়ছে। জটেশ্বর চায়ে চুমুক দিয়ে একটা আরামের শব্দ করলেন। ঠিক এই সময় ফটকের ওপাশের রাস্তায় একটা গরুর গাড়ি এসে থামল। দুজন মুনিশ গোছের লোক একজন প্যান্ট আর পাঞ্জাবি পরা লোককে ধরে ধরে গাড়ি থেকে নামালো। চায়ের কাপ শেষ করে জটেশ্বর চুকচুক শব্দ করে বললেন, আহারে, কার এমন ভীমরতি হলো যে তোমার কাছে চিকিৎসা করাতে আনছে? এ গাঁয়ের লোক নয়। এ গাঁয়ের লোক হলে এমন দুর্মতি হতো না। যার উদ্দেশ্যে বলা সেই করালি ডাক্তার কিন্তু কথাটা শুনতে পেলেন না। তিনি দূর থেকে তীক্ষ্ণ চোখে মাঝখানের লোকটাকে নিরীক্ষণ করতে করতে আপন মনে স্বগতোক্তির মতো বললেন, জলে ডোবা কেস, মেমোরি লস, হ্যামারেজ। চায়ের কাপটা রেখে জটেশ্বর বললেন, বাহ, দূর থেকেই যখন ডায়াগনোসিস করে ফেললে, তখন নিদানটাও হেঁকে বলে দাও। রোগীকে আর নেড়ে ঘেঁটে দেখার দরকার কি? ফটক থেকেই বিদেয় হয়ে যাক। করালি ডাক্তার কথাটায় কান দিলেন না। উঠে পড়তে পড়তে বললেন, না হে, দেখতে হচ্ছে। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন লোকটাকে বারান্দায় এনে একটা চেয়ারে বসিয়ে দিয়ে হাত কচলাতে কচলাতে করালিকে বলল, বিদ্যেধরী থেকে তুলে আনছি আজ্ঞে, আপনার কাছেই নিয়ে এনে ফেললাম। বেশ করেছ। কেন, আমার বাড়িটা কি ধর্মশালা না লঙ্গরখানা? দুজনেই মিয়ে গেল খুব। শঙ্কাহরণ মাথা চুলকোতে চুলকোতে বলল, বড়লোক ঘরের মানুষ বলে মনে হচ্ছে, তাই ভাবলুম আমাদের কুঁড়ে ঘরে তো তোলা যায় না, আর খাওয়াবই বা কি, আমাদের জোটে না, তাই। চেয়ারে বসেই লোকটার ঘাড় লটকে গেছে, চোখ বোঝা। করালি ডাক্তার গম্ভীর গলায় বললেন, ওপাশে রুগীর ঘরে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দে, আদমারা করে তো এনেছিস।
জটেশ্বরও বৈঠকখানা থেকে বেরিয়ে এসে লোকটাকে দেখলেন। তারপর বললেন, এ তো বড় ঘরের মানুষ বলেই মনে হচ্ছে। হাতে দামি ঘড়ি, আঙুলে হীরের আংটি। ভাগ্যিস এগুলো বলতে তোমার জ্যোতিষবিদ্যে লাগে না। কিন্তু ঘড়ি আর আংটি ছাড়াও লক্ষ্য করার আরও বিষয় আছে, বুঝলে? সিল্কের জামাটার একটা ফুটো দেখতে পাচ্ছ? ওটা বোধহয় বুলেট ইঞ্জুরি। তারপর করালি শঙ্কাহরণ আর বিপদভঞ্জনকে বললেন, জামা গেঞ্জি খুলে শোয়াবি। দুজনে তাড়াতাড়ি লোকটাকে চ্যাংদোলা করে বারান্দার লাগোয়া সিক রুমে নিয়ে গেল। করালি ডাক্তার গম্ভীর মুখে অনেকক্ষণ ধরে লোকটাকে পরীক্ষা করলেন। অনেকক্ষণ চুপ করে করালি ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা দেখার পর পাশ থেকে জটেশ্বর প্রশ্ন করলেন, কেমন বুঝছো? বেঁচে যাবে, তবে সময় লাগবে। মেমোরি লস বুঝলে কিভাবে? চোখ দেখে। লোকটা খুব ভ্যাকান্ট। তল্লাটের সবাই জানে যে প্রেতসিদ্ধ বগলাপতির দুটো দেহাতি ভূত আছে। একজনের নাম গানা আর একজনের নাম বাজানা। সবাই এও জানে যে ভূত দুটো একটু বাউন্ডুলে স্বভাবের। তারা খুবই বেড়াতে ভালোবাসে এবং মাঝে মাঝেই তারা বগলাপতিকে না জানিয়েই হাওয়া হয়ে যায়। আর বগলাপতি তখন বিদ্যেধরী নদীর ধারের সাধনপীঠ ছেড়ে টর্চ হাতে তাদের খুঁজতে বেরোন। লালমোহনবাবু বগলাপতিতে টর্চ হাতে ভূত খুঁজতে দেখে খুব ভালো মানুষের মতো বললেন, আচ্ছা বগলাদা, ভূত খুঁজতে টর্চ লাগে কিসে? আমি তো টর্চ ছাড়াই অন্ধকারে দিব্যি ভূত দেখতে পাই। বগলাপতি অবাক হয়ে বললেন, তুমি ভূত দেখো নাকি? প্রায়ই দেখি। ষষ্ঠীতলায় এই তো সেদিন মুকুন্দকে দেখলুম বসে বসে কি যেন ভাবছে। পীর বাবার থানের পাশে কদম গাছের নিচে নিশাপতি আর তার বউ লতাকে দেখি হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। নীলকুঠির মাঠে তো প্রায় যোগেন পালোয়ানকে দেখা যায়। কই, কখনো বলনি তো? আমি তো ভাবি আমার মতো অন্য সবাইও দেখতে পায়। আমাদের মতো ওরাও গাঁয়ে থাকে, এ তো আর নতুন কথা কিছু নয়। কিন্তু কথা হলো অন্ধকারেই তাদের বেশ স্পষ্ট দেখা যায়, টর্চ দরকার হয় না। আরে টর্চটা ভূতের জন্যে নয় হে, সাপখোপের জন্যে। তা তুমি সত্যিই ভূত দেখতে পাও, না অন্য সময় মতো ইয়ার্কি মারছ? লালমোহন ভড়কে গিয়ে বললেন, ইয়ার্কি? না, তুমি অবশ্য সেরকম মানুষ নও। তা তোমার ভূতগুলোকে একবার দেখাতে পারবে? লালমোহন তাড়াতাড়ি বললেন, তারা আমার ভূত হতে যাবে কেন? তারা গাঁয়ের ভূত, সকলের ভূত। দেখা শক্ত কিছু নয়, সময় মতো ঠিক জায়গায় গেলেই দিব্যি দেখতে পাবেন। না না, আমার একা যাওয়াটা ঠিক হবে না। তারা হয়তো আমাকে দেখে ভড়কে যাবে, ভাববে গানা বাজানার মতো আমি তাদেরও ধরে মন্তর দিয়ে আটকে রাখবো। তা অবশ্যই ঠিক। আপনাকে জ্যান্ত মানুষই ভয় খায়, ভূতেদের তো কথাই নেই। ঠিক আছে, আমি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কোন আড়াল থেকে। দিও। আর কথাটা আবার পাঁচ কান করো না যেন। আগে না, সবাই তো জানে আমি বোকা, তাই কাউকে কিছু বলে লাভ হয় না মশাই। কেউ আমার কথা ধর্তব্যের মধ্যেই নেয় না। বোকা হতে যাবে কেন? তুমি হলে সোজা সরল মানুষ। গায়ের লোকে সবই হলো ধলকে কালো দেখা। এই আমাকেও তো যত লোক ভণ্ড, জালি, জোচ্চোর বলে। ওসব কি আমি গায়ে মাখি? ওসব নিয়ে তুমি মন খারাপ করো না। লালমোহন একগাল হেসে বললেন, মন খারাপ হবে কোন দুঃখে? আমি যে সত্যি ভারী বোকা, আর বোকা হয়ে সুখ আছে মশাই। তাই নাকি? কীরকম? দোষঘাট করে ফেললেও লোকে ক্ষমা ঘেন্না করে দেয় কি না? বটে। এই তো সেদিন বনবিহারীবাবুর আড্ডায় পেটের চর্বি নিয়ে কথা হচ্ছিল। শেষে সাব্যস্ত হলো পেটে চর্বি হওয়া মোটেই ভালো নয়, ওতে শরীর দুর্বল হয়ে পড়ে। তা কথাটা সেই থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। গত বৃহস্পতিবার মগনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি গোপাল গুচ্ছাই তার দলবল নিয়ে বসে চা খাচ্ছে। হঠাৎ মনে হলো গোপালের যেন বেশ একটু ভুঁড়ি হয়েছে। তখন ভাবলাম, সন্ডা গুন্ডাদের পেটে চর্বি হলে তো সর্বনাশ, শরীর দুর্বল হলে গুন্ডামি করবে কিসের জোরে? গোপালের সত্যিই ভুঁড়ি হয়েছে নাকি লুঙ্গির গিঁট উঁচু হয়ে আছে, সেটা পরখ করার জন্য কাছে গিয়ে ভুঁড়িটা একটা খাবলা দিলাম। কে জানতো মশাই যে গোপালের অমন কাতুকুতু আছে? খাবলা দিতেই বাপ রে বলে চায়ের গ্লাস উল্টে গাঁক গাঁক করে চেঁচাতে লাগলো। তার দলের লোকেরা এসে আমাকে চেপে ধরতেই আমি চিঁচি করে বললাম, গোপালবাবুর পেটে চর্বি হয়েছে কিনা দেখছিলাম।
গোপাল গুচ্ছাইত কিন্তু রাগ করলো না। সবাই বলল, লালুবাবু বোকাশোকা লোক, সবাই জানে। ছেড়ে দে, মারধর করিস না। আসুন লালুবাবু, চা খান। পেটের চর্বির কথা বলে ভালো করেছেন। আবার ব্যায়াম শুরু করতে হবে। আমার সত্যিই পেটে একটু চর্বি হয়েছে। তোমার সাহস আছে হে লালমোহন, গোপাল গুন্ডাকে কাতুকুতু দেওয়া যার তার কর্ম নয়। পশুপতি টাটের বাড়িতে সেদিন সন্ধ্যেবেলায় বসে আছি, হঠাৎ 4টে মুস্কো চেহারার লোক হাতে রড, ভোজালি, পাইপ গান নিয়ে ঘরে ঢুকেই বলল, যা আছে চটপট দিয়ে দিন, আমরা ডাকাতি করতে এসেছি। হাতে একদম সময় নেই, আরও 4জনে বাড়ি যেতে হবে, জলদি করুন। ডাকাত দেখে পশুপতিবাবু করে উঠলেন বটে, কিন্তু আমার বেশ আহ্লাদ হলো। জীবনে কখনো ডাকাতি দেখিনি কি না। দেখলে নাকি? আগে দেখলুম বই কি, ডাকাতদের পিছু পিছু ঘুরে ঘুরে দিব্যি দেখলুম। 2 চোখ সার্থক। ডাকাতরা একটা পার্কার পেন ফেলে যাচ্ছিল, সেটা ধরিয়ে দিলুম। একটা লক্ষ্মীর ঘটও দেখিয়ে দিলুম। শেষে যাওয়ার সময় কার হাত থেকে যেন 2টো কাঁচা টাকা পড়ে গিয়েছিল, কুড়িয়ে নিয়ে কপালে ঠেকিয়ে সর্দারের হাতে দিয়ে দিলুম। তাতে পশুটির কি রাগ আমার ওপর, এই মারেন কি সেই মারেন। ঘরশত্রু বিভীষণ, ডাকাতদের চর, মিটমিটে ভাম, কত কি বললেন। শেষমেশ পাড়ার লোক এসে তাকে ঠান্ডা করে বোঝালো যে লালুবাবু যে বোকা তা কে না জানে বলুন। বোকা লোকেরা অন্যরকম হলেই ভয়ের কথা। তবু পশুপতির টাটের রাগ কমে না। কেবল বলছিলেন, সবই তো গেল, 2টো টাকা পড়ে গিয়েছিল, সেটা না হয় ঘর বলতে থাকতো, তাও ওই আহম্মকের জন্য গেল। না না, মাত্র 2টো টাকার জন্য পশুপতির ওরম করাটা উচিত হয়নি। হ্যাঁ, পরে অবশ্য ঠান্ডা হয়ে তিনি চাও খাইয়েছেন। তাই বলছিলুম, বোকা হওয়ার কিছু সুবিধেও আছে মশাই। তাই দেখছি। তাই এসো, আমার সাধন পিঠে একটু বসে যাও। এক ভক্ত 1 ছড়া কলা দিয়ে গেছে, 2টো কলা খেয়ে দেখবে চলো। বগলাপতির সাধন পীঠ বেশ নিরিবিলি জায়গা। সামনে বিদ্যেধরীর ঘাট, গোটা কয়েক বটগাছ আছে, কাছেই শ্মশান। বগলাপতির একখানা কুটির আছে, আঙিনায় একখানা পাথর বাঁধানো বেদি। এত রাতে বগলাপতির ভক্তরা কেউ থাকে না, কিন্তু ধুনির আলোয় দেখা গেল বেদির সামনে ধুতি আর শার্ট পরা একজন লোক বসে আছে। তাকে দেখে বগলাপতি ভারী খুশি হয়ে বললেন, ক্যামাক্ষা নাকি রে, বহুদিন পর দেখা, তা এত রাতে কি মনে করে? শিরিঙ্গে চেহারার হাড় গিলে লোকটা কাঁচুমাচু মুখ করে বিরস গলায় বলল, ক্যামাক্ষা নই মশাই, আমার নাম বৃন্দাবন। বগলাপতি খানিকক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললেন, বৃন্দাবন? বৃন্দাবনটা আবার কে? স্পষ্ট দেখছি সামনে ক্যামাক্ষা বসে আছে, আর বলছিস তুই বৃন্দাবন? আমার চোখে চালসেও ধরেনি, ভীমরতিও হয়নি। আগে আমি নির্দোষ বৃন্দাবনই বটে, আপনার ভুল হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বগলাপতি বেদির উপর পাতা কুটকুটে কম্বলের আসনে আসনপিড়ি হয়ে বসে বললেন, ক্যামাক্ষা হলো নীল পর্বতে, প্রাগজ্যোতিষপুরের কাছে, আর বৃন্দাবন হলো সেই উত্তরাখণ্ডে হস্তিনাপুর না কি যেন জায়গাটা, তার কাছে। তা ক্যামাক্ষা ছেড়ে তুই বৃন্দাবনগামী হলি কবে? জামার তলায় কোমরে পেঁচানো গামছাখানা খুলে এনে লোকটা মুখ মুছে বলল, কারণ আছে, আমার বড় বিপদ, আমি হলুম চর হেতমপুরের বৃন্দাবন দাস। দেখ কামাক্ষা, তুই যদি বৃন্দাবন হোস তবে আমিও গাঁধিজি। যদি ভেবে থাকিস যে বুড়ো বয়সে আমার স্মৃতিভ্রংশ হয়েছে, তাহলে ভুল করবি, কারণ আমি বুড়ো হইনি, মাত্র 48 বছর বয়সে বুড়ো হওয়া শক্ত। পাশ থেকে লালমোহনবাবু অত্যন্ত উদ্বেগের গলায় বলে উঠলেন, গেল হপ্তায় যে বললেন 56? বলেছি নাকি? ওরে বাপু, আত্মার বয়সও হয় না, সে বুড়ো হয় না, মরে না, জন্মায় না। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি, নৈনং দহতি পাবক। মানে জানো, ওর মানে হচ্ছে আত্মা অজর অমর, তার 48ই বা কি আর 56ই বা কি। লালমোহনবাবু ভারী অবাক হয়ে বললেন, তাহলে এই লোকটার বৃন্দাবন হতে আটকাচ্ছে কিসে? আত্মার বৃন্দাবনই বা কি, ক্যামাক্ষাই বা কি? আটকায় হে, আটকায়, আইনে আটকায়। হাড় গিলে লোকটা বলল, আমি ক্যামাক্ষা না হয়ে বৃন্দাবন হলে কার কি ক্ষতি হচ্ছে বলুন তো? দুনিয়া তো আর উল্টো যাচ্ছে না, চন্দ্র সূর্য উল্টো বাগে উঠবে না। বগলাপতি নিমিলিত চোখে চেয়ে বললেন, অত বড় বড় কাণ্ড না হলেও ছোটোখাটো ফ্যাঁকড়া তো বাঁধতে পারে। তা হ্যাঁ রে কামাক্ষা, চুরি ডাকাতি করে ফেরার হয়েছিস নাকি খুন খারাপি করে এইছিস?
ক্যামাক্ষা ওরফে বৃন্দাবন অত্যন্ত উত্তেজিত গলায় বলে উঠল, খুনটা আমি করতে যাব কেন? করলো তো বাটু পরিহারের লোক। বগলাপতি একটা শ্বাস ফেলে বললেন, তাই বল, তাহলে খুন একটা হয়েছে। লোকটা কিছুক্ষণ গুম মেরে মাথা নিচু করে বসে রইল। তারপর মুখ তুলে কাঁদো কাঁদো গলায় বলল, আমার যে বড্ড বিপদ বগলাদা। খোলসা হ ক্যামাক্ষা, খোলসা হ। কথা যত চেপে রাখবি তত মুশকিলে পড়বি। খুনটা হলো কে আগে তা আমি জানি না। ফর্সা মতো একটা লোক, লম্বা পানা। নিজের চোখে দেখলি? দেখার ইচ্ছে ছিল না দাদা, তবে দুপুরে নদীর ধারে মাঠে গরু বাঁধতে গিয়ে দেখি দুটো মুনিশ গোছের লোক আর একটা লোককে মাটিতে ফেলে গলা টিপে মারছে। লালমোহনবাবু চুকচুক করে একটা আফসোসের শব্দ করে বললেন, এহ, নিজের চোখে একটা খুন দেখব বলে কতকালের ইচ্ছে আমার। ডাকাতি দেখা হয়ে গেছে, এখন একটা খুন দেখতে পেলেই। ক্যামাক্ষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সে স্বাদও আমারও ছিল মশাই, কিন্তু এ খুনটা দেখার পর স্বাদ ঘুচে গেছে। এখন নিজে কবে খুন হয়ে যায় সেই ভয়ে মরছি। বগলাপতি বিরক্ত হয়ে বলল, অন্য লোকে খুন হলো বলে তোর বিপদ কিসের? তুই খুন হবি কেন? আরে আমি যে খুনের সাক্ষী, তারা আমাকে চিনেও রেখেছে। বগলাপতি মাথা নেড়ে হতাশ গলায় বললেন, কেন যে খুনটুনগুলো দেখতে যাস কে জানে বাবা। খুন কি দেখার জিনিস? এ তো আর থিয়েটার বায়োস্কোপ নয় রে বাপু। তা খুনিগুলো কি তোকে শাসিয়েছে নাকি? মাথা নেড়ে কামাক্ষা বলল, না, বরং দুর্বুদ্ধির বশে আমিই একটা কাঁচা কাজ করে ফেলেছি। কি কাজ? ভাবলুম মতিলালের জমিটা বায়না করে রেখেছি, টাকার জোগাড় নেই বলে রেজিস্ট্রি হচ্ছে না, তাই এই মৌকায় গেঁয়ো খুনিগুলোর কাছ থেকে কিছু ঝেপে নিই। খুন হওয়া লোকটার গলায় সোনার চেন, হাতে হীরের আংটি, পকেটে পুরুষ্ট মানিব্যাগ দেখে লোভ সামলাতে পারিনি। ফস করে 1000 টাকা চেয়ে বসলাম। শাস্ত্রেই আছে, বর্বরস্য ধনক্ষয়ং। বলিস কি, তুই তো ডাকাত, টাকাও খেয়েছিস? না দাদা, বলল তারা বাটু পরিহারের লোক, তার হুকুম না হলে টাকা দিতে পারবে না। শুনেই তো আমার হাত পা ছিটিয়ে গেল, কেঁপে ঝেপে অস্থির। বাটুর কানে যদি কথাটা ওঠে তাহলে আমার কি দশা হবে তা বুঝতে পারছেন। বগলাপতি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এ আর বোঝা শক্ত কি। শুনেছি বাটু মানুষকে বেশি কষ্ট দেয় না, কচ করে মুন্ডুখানা নামিয়ে দেয়। লোকটা ডুকরে কেঁদে উঠে বলল, আপনি যোগী পুরুষ দাদা, আমার প্রাণটা রক্ষা করুন। বাটু পরিহারের কাছে টাকা চেয়েছি, এত বড় আসপদ্দা সে কি সহ্য করবে? আমার বউ বলেছে, তুমি যে কাণ্ড করেছো তাতে সর্বনাশ হবে। বাটু ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে যাবে, তুমি বরং ফেরার হয়ে যাও। কিন্তু কি করে ফেরার হতে হয় তাও তো জানি নে ছাই, তাই আপনার কাছে আসা। নামধাম পাল্টেছি বটে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আমি চরহেতমপুরের বৃন্দাবন দাস, শুনে সবাই হাসছে। আপনি প্রেতসিদ্ধ মানুষ, আমার একটা উপায় করুন। বগলাপতি গম্ভীর হয়ে বললেন, প্রেতসিদ্ধ কি আর এমনি এমনি হওয়া যায় রে? অনেক মেহনত লাগে, খরচাপাতিও আছে। তার উপর তুই বাটু পরিহারের কোপে পড়েছিস, তোকে লুকিয়ে রাখার বিপদ আছে। সব দিক বিচার বিবেচনা করলে খরচা বড় কম হবে না রে। কোমরে পেঁচানো লম্বা গোঁজ বের করে টাকা গুনতে গুনতে ক্যামাক্ষা বলল, এই 500 টাকা এখন রাখুন, পরে দেখা যাবে। বগলাপতি উদাস গলায় বললেন, তা হ্যাঁ রে কামাক্ষা, আমি তো বাজার হাটে যাই না, তাই দরদামও জানি না। তা মানুষের প্রাণের দাম এখন কত করে যাচ্ছে তার খবর রাখিস? লালমোহনবাবু বলে উঠলেন, সকলের প্রাণের দাম এক নয় দাদা। ল্যাংড়া আমের যা দাম, ফজলির তো আর তা নয়। বগলাপতি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা 10খানা গাঁ জুড়ে ফলাও সুদের কারবার, যার 1খানা মাছের আড়ত আর 2খানা চালু দোকান আছে, তার প্রাণের দাম কত হবে বলে তোমার মনে হয় হে লালমোহন? হিসেব করতে হবে বগলাদা, দরটা চড়া হবে বলেই মনে হয়। আমারও তাই মনে হচ্ছে। তাই বলছি, এখানে তোর সুবিধে হবে না রে ক্যামাক্ষা। তুই বরং কোনো সস্তা গন্ডা জায়গা খুঁজে দেখ। এ হলো সাধন পীঠ। স্বয়ং শিব ত্রিশূল হাতে সারা রাত ওই ধূত্র গাছের তলায় চেপে বসে থাকেন। আমার গানাভূত ওই উত্তর পশ্চিম দিকটায় টহল দেয়, বাজানাভূত সামাল দেয় পূব আর দক্ষিণ।
গোটা চত্বর মন্ত্র দিয়ে বন্ধন করা থাকে, মাছিটিও গলে আসতে পারে না। তোর মতো মহাজনের প্রাণের দাম বাবদ মাত্র 500 টাকা নিয়েছি শুনলে শিব ঠাকুর কি আর আমার মুখ দর্শন করবেন রে? নাকি গানা আর বাজানাই আমাকে ভক্তি শ্রদ্ধা করবে? নাকি মন্ত্রেরই আর জোর থাকবে? তখন বাটু এসে খাঁড়া হাতে দাঁড়ালে আটকাবে কে বাপ? আমার সাধন পিঠে যে রক্তগঙ্গা বইবে। লালমোহনবাবু অত্যন্ত উদ্বেগের গলায় বললেন, বাঁটুর কি বন্দুক পিস্তল নেই? খাঁড়া দিয়ে লোকের গলা কাটা, ওটা কীরকম ব্যবহার? ছি 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 ছি, রক্তারক্তি কাণ্ড ঘটানো তো বর্বরের কাজ। তার চেয়ে গুলি টুলি অনেক ভালো। সাহেবই তার জিনিস, তেমন রক্ত টক্তেরও ব্যাপার নেই, মরেও সুখ। 5 জনকে বুক ফুলিয়ে বলা যায় যে গুলি খেয়ে মরেছি। কি বলেন বগলাদা? বগলাপতি কথাটা জবাব দিলেন না। একটু ধ্যানের ভাব এলো বোধ হয়। ক্যামাক্ষা গেঁজে খুলে আর 500 টাকা বের করে বলল, আমার মতো মনীষীর প্রাণের আর টাকাই বা দাম? মশামাছি বই তো নই। সেদিন হরিসভার পরাণ ঠাকুর বলছিলেন বটে যে প্রাণ অতি বায়বীয় জিনিস, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, আকৃতি ওজনও কিছু নেই। তা ওরকম হালকা পালকা জিনিসের দাম যে আজ হঠাৎ এত ঠেলে উঠবে তা কে জানতো? তাই 1000 টাকায় কি হবে মশাই? নাকি নয়নপুরে ভাইরা ভাইয়ের বাড়ি রওনা দেব? একটু শটান হয়ে বগলাপতি চোখ খুলে বললেন, আহা, আমরা আপনজন না থাকতে ভাইরা ভাইয়ের কেন? বিপদে পড়ে এসেছিস, ফেলি কি করে? গল্পের পরবর্তী অংশ শুনতে প্লেলিস্ট থেকে পরের ফাইলটি সিলেক্ট করুন।